তোমরা যারা ক্লাসে জয়েন করেছো আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু বলো। জি স্যার, শুনতে পাচ্ছে। আজকের ক্লাসটিতে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমাদের আজকের ক্লাসে শুধু রুলস লিখে দেব, নতুন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা পরীক্ষায় প্রত্যেক বছর আসে। চ্যাপ্টারটার নাম হলো ক্যাপিটাল বাজেটিং। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে। ফাইনাল পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে তোমরা দুইটা অঙ্ক কমন পাইবা, একটা পার্ট বি এর জন্য 4 এবং একটা পার্ট সি এর জন্য 10। আমাদের যদি অনলাইন ক্লাস করতে হয়, যেটা ম্যান্ডেটরি লাগবে সেটা হলো আমরা যে গ্রুপে শিট দিয়েছি, একটা বই দিয়েছি পিডিএফ, এই বইটার প্রিন্ট কপি লাগবে। এই প্রিন্ট কপিটা তোমরা হয়তোবা নিজেরা সংগ্রহ করতে পারো অথবা আমার কাছ থেকেও সংগ্রহ করে নিতে পারো। তোমরা নিজেরা প্রিন্ট করে নাও, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু এটা ছাড়া অঙ্ক করানো সম্ভব হবে না আজকের ক্লাসটিতে। তাহলে আমরা শুধু রুলসগুলো লিখে দিব কালকে থেকে, যাতে আমরা নেক্সট ক্লাস থেকে অঙ্ক সমাধান শুরু করতে পারি। আমাদের অনেক সময় কম, সামনে পরীক্ষার ডেট চলে আসবে খুব তাড়াতাড়ি, দেখবা ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিবে, টেস্ট পরীক্ষার পরেই ফর্ম ফিল আপের ডেট দিবে। আর কারো যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আমার সাথে জিজ্ঞেস করতে পারো, যে কোনো বিষয়। কোনো বিষয় কারো যদি জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারি, অন্যথায় আমরা অঙ্কের ক্লাস শুরু করে দিতে পারি। আমরা তাহলে শুরু করি। এর ভিতরে যে কোনো বিষয় জিজ্ঞেস করা হলে আমার নাম্বারে ফোন দিয়েও তোমরা ডিটেল জেনে নিতে পারবা। ট্রায়াল ক্লাস কয়েকটা করতে পারবা, এক সপ্তাহ পর্যন্ত আমরা ট্রায়াল ক্লাস দিব। ট্রায়াল ক্লাসের মধ্যে একটা চ্যাপ্টার শেষ করবো ইনশাল্লাহ। পরবর্তীতে তোমাদের পেইড ক্লাসে জয়েন করতে হবে। এর মধ্যে তোমাদেরকে শিট অথবা বই কোনো একটা মাধ্যমে পাঠদান করাইতে হবে, যে কারণে তোমাদের বই লাগবে। ন্যাশনাল ভার্সিটির বর্তমান নিয়ম অনুযায়ী যদি তোমরা কোনো গাইড বই পড়ো সাধারণত কমন আসবে না। মেন বই পড়া ভালো, অথবা কোনো নির্দিষ্ট শিট যেটা অনেকগুলো মেন বইয়ের সমন্বয়ে তৈরি হয়েছে, এই ধরনের বই হইলেও ভালো। চলো তাহলে আমি আজকের চ্যাপ্টারে একটা রুলস নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করব, একটা চ্যাপ্টার, চ্যাপ্টারের নাম হলো ক্যাপিটাল বাজেটিং, আর বইয়ের নাম হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 6 টাইটেল হলো ক্যাপিটাল বাজেটিং। এই ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারে আমরা কতগুলো টেকনিক শিখবো। এই টেকনিকের মধ্যে টোটাল হলো 9টা টেকনিক আছে। এই 9টা টেকনিক থেকে যে কোনো 3টা টেকনিক পরীক্ষায় আসবে। সবসময় ক্যাপিটাল বাজেটিং আছে মূলধন বাজেটিং, যেটা তোমরা ইন্টারে যদি করে থাকো, ফিনান্স থেকে থাকে, তখন তোমরা এই মূলধন বাজেটিং করছো। এই কারণে আমি চাচ্ছি প্রথমেই শুরুতে একটা পরিচিত চ্যাপ্টার করাইতে। এখন এই চ্যাপ্টারে যে 9টা টেকনিক আছে, 9টা রিকোয়ারমেন্ট আছে, 9টা রিকোয়ারমেন্টের জন্য প্রয়োজনীয় যে রুলস লাগবে, এই নিয়মটা আমি আজকে তোমাদেরকে দিতে চাচ্ছি। চলো তাহলে আমরা এই নিয়মটা লিখে নেই ইনশাল্লাহ। এই নিয়মটা যদি তোমরা লিখে নাও, আমরা যদি সামনে থেকে আহ মনোযোগ দিয়ে অঙ্ক করি, দেখবা ডিজিট সহ ইনশাল্লাহ তোমরা কমন পাইবা। প্রথম নিয়ম, নিয়মাবলী। 1 নাম্বার, পে ব্যাক পিরিয়ড। পে ব্যাক পিরিয়ড সংক্ষেপে পিবিপি।
আমি একটু জয়েন করাই দিই, কয়েকজনে জয়েন করতে চাচ্ছে। চলো, দিয়েছি। পিভিপি কখন কি সূত্র ব্যবহার হবে সেগুলো আমি ব্র্যাকেটে লিখে দিব। পেব্যাক পিরিয়ড, বিনিয়োগ ফেরতের সময়কাল, এই পিভিপির দুইটা সূত্র হয়, একটা এই প্রথমে লিখলাম আর একটা এখন লিখবো। এই দ্বিতীয়টা হলো অসমান, এটা হলো অসমান, আর এখন যেটা লিখতেছি সেটা হলো সমান। আমরা তাহলে ক্যাপিটাল বাজেটিং এর রুলস লেখা শুরু করছি, টোটাল 9টা রুলস লিখবো। প্রথম রুলস হলো এটা। দেখো, ক্যাপিটাল বাজেটিংটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। অবশ্যই এটা পরীক্ষায় দুইটা অঙ্ক কমন পড়বে 14 নাম্বারের জন্য। একটা হলো পার্ট বিতে, বি এর নাম্বার থাকবে 4। আর একটা অঙ্ক আসবো পার্ট সিতে, এটার নাম্বার থাকবে 10। এমন কোনো বছর নেই যে বছর এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসবে না। প্রতিটা বছর এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় অঙ্ক আসবেই। ক্যাপিটাল বাজেটিং তোমাদের বইয়ের সিলেবাসের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের 6 অধ্যায়, 6 অধ্যায়ের মধ্যে ক্যাপিটাল বাজেটিংটা আছে। এই ক্যাপিটাল বাজেটিং এর নিয়মগুলো লিখতেছি, যে যে রুলস গুলো আমাদের দরকার হবে। প্রথম রুলসটা হলো পে ব্যাক পিরিয়ড, বিনিয়োগ ফেরতের সময়কাল। এটা দ্বারা কি বোঝায় অঙ্ক করার সময় আমি ডিটেল বুঝাই দিব। পে ব্যাক পিরিয়ডের দুইটা সূত্র হয়, আমি যে সূত্রটা লিখছি, একটা হলো পিবিপি, পে ব্যাক পিরিয়ড, পিবিপি, এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি। এটা হলো অসমান সিএফবিটির জন্য প্রযোজ্য। এখন সিএফবিটি কি সেটা আমি অঙ্ক করানোর সময় তোমাদের বুঝাইতে চাচ্ছি। আরেকটা হলো অর দিয়া পিবিপি, পিবিপির আরেকটা সূত্র এনসিও ডিভাইডেড এভারেজ সিএফইটি। এই সূত্রটা হবে সমান সিএফবিটি এর জন্য, এই সূত্রটা প্রযোজ্য হবে। এখানে একটা কথা লিখে দিছি হেয়ার দিয়ে, এনসিও দ্বারা কি বোঝায়। এনসিও হলো কস্ট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল, এই দুইটাকে যোগ করলে এনসিও পাওয়া যায়, নেট ক্যাশ আউটলে। এই এনসিও দ্বারা প্রতিষ্ঠানের কি হয় এই বিষয়গুলো আমি সব ডিটেল আলোচনা করব। এই হলো 1 নাম্বারটা হইলো, এখন আমরা 2 নাম্বারটা করব। 1 নাম্বারটা কি তোলা হয়েছে তোমাদের? 2 নাম্বার সূত্রে লিখবো অ্যাভারেজ রেট অফ রিটার্ন, এটা সংক্ষেপে বলা হয় ARR। এআর এর সূত্র অ্যাভারেজ ইএটি, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট গুণন 100। অ্যাভারেজ ইএটি অ্যাভারেজ ইনভেস্টমেন্ট গুণ 100। এটার জন্য কিছু লিখতে হবে। অ্যাভারেজ ইএটি সমান টোটাল ইএটি ভাগ
নাম্বার অফ ইয়ার আর অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। অ্যাভারেজ ইনভেস্টমেন্টের সূত্র হলো কস্ট প্লাস স্যালভেজ ভ্যালু ভাগ 2 প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। তো ধরো আরেক কি জানি জয়েন করতে চাই আবার, প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। এই সূত্রটা ব্যবহার করার জন্য এতটুকু আমাদের জানতে হবে এবং এটা আমাদের মুখস্থ হয়ে যাবে অঙ্ক করতে করতে। এটা হলো অ্যাভারেজ এআরআর। এআরআর হলো অ্যাভারেজ রেট অফ রিটার্ন, গড় মুনাফার হার। এ আর আর এটাকে সংক্ষেপে অ্যাভারেজ ইএটি, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট গুণ 100। অ্যাভারেজ ইএটি কিভাবে বের করতে হয় সেটা লিখছি। অ্যাভারেজ ইএটি সমান টোটাল ইএটি ভাগ নাম্বার অফ ইয়ার, আর অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হলো কস্ট প্লাস সেলভেজ ভ্যালু ভাগ 2 প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। এটা বের করে তারপর এটা করতে হয়। এগুলোকে আমরা সাধারণত সাইড নোটে করব। 3 নাম্বার আমরা টেকনিক লিখতেছি। অরিজিনাল রেট অফ রিটার্ন। এটাকে আমরা রোই বলি, ROI। অরিজিনাল ইনভেস্টমেন্ট। নেট প্রেজেন্ট ভ্যালু। সংক্ষেপে আমরা বলি এনপিভি, টোটাল ভিভি মাইনাস এনসিও। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার শিখব প্রফিটাবিলিটি ইন্ডেক্স। এটাকে আমরা পিআই বলি সংক্ষেপে, টোটাল পিভি। এই হলো পঞ্চম সূত্র, প্রফিটাবিলিটি ইন্ডেক্স, পিআই টোটাল পিভি ডিভাইডেড এনসিও ইনটু 100। টোটাল পিভি ডিভাইডেড এনসিও গুণন 100। নেট প্রফিটাবিলিটি ইন্ডেক্স, এনপিআই, এনপিভি, এনসিও ইনটু 100। এটা একটা অর সূত্র লিখতে পারি, 100% মাইনাস পিআই। পরবর্তীতে 7 নাম্বার সূত্র লিখব। এগুলো আবার রেকর্ড দেখেও তোমরা তুলে নিবা, নোট করে নিবা। এই সূত্রগুলো যা লিখতেছি এগুলো দ্বারাই অঙ্ক করতে হবে। এ পর্যন্ত করলাম। 7-এর মধ্যে আমরা লিখব ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটাকে আমরা বলি আর আইআরআর, আইআরআর। আরেকটু এদিকে,
বি মাইনাস এ, এ আর আর সমান এ প্লাস সি, সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এটার হেয়ারটা আমি লিখে দেই। এ হলো লোয়ার ডিসকাউন্ট রেট, এ হলো লোয়ার ডিসকাউন্ট রেট। হ্যাঁ, এ দ্বারা আমরা বুঝবো লোয়ার ডিসকাউন্ট রেট। ইনশাল্লাহ আমরা এক সপ্তাহ ক্লাস করলেই এই চ্যাপ্টার করে ফেলতে পারবো। আমরা 2-3টা ক্লাসে দেখবে চ্যাপ্টার এটা শেষ করতে ফেলতে পারতেছি। এখানে 14 নাম্বার, তোমরা শুরুতেই কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ। আর আমি এমন ভাবে অঙ্ক তোমাদের শিখাবো, তোমাদের পরীক্ষায় কমন না আসুক, যদি বানাইয়া অঙ্ক আসে যেভাবে ইচ্ছা সেভাবে বানাইয়া তোমরা অঙ্ক করতে পারবা। চলো তাহলে আমরা এটা ফুল মিনিং গুলা লিখি। লোয়ার ডিসকাউন্ট রেট, বি হলো হায়ার, ওকে স্যার। হায়ার ডিসকাউন্ট রেট, এনপিভি অফ লোয়ার। আমি নর্মালি সূত্র এরকম বোর্ডে লিখে লিখে করাই, সূত্রের একটা শীট দিয়ে দিলাম, এরকম সাধারণত আমি দেই না। সূত্র তো আমি লিখে দিতেই পারতাম, কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টারে এভাবে লিখে লিখে শেখানোর চেষ্টা করি। এর দুইটা উপকারী সাইড আছে, হ্যাঁ, এটার অ্যাডভান্টেজ আছে একটা। এটা হলো হায়ার ডিসকাউন্ট রেট। তোমাদের ক্যালকুলেটর লাগবে সবার। এখন আমি একটা ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার একটা নিয়ম তোমাদেরকে দেখাবো। এর জন্য আমাদের ক্যালকুলেটরের প্রয়োজন হবে ডিসকাউন্ট ফ্যাক্টর দেখার জন্য। যারা প্রথম থেকে ক্লাসে জয়েন করনি তারা রেকর্ড ক্লাসটা দেখে আমাদের সূত্রগুলা তুলে নিবা। আর অবশ্যই কোনো একটা মাধ্যমে আমি আজকে একটা অঙ্ক দিয়ে দিব, এই অঙ্কটাই কালকে তাহলে সমাধান করব। ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে অঙ্কটা আজকে গ্রুপে দিব ওই অঙ্কটা তোমাদের এবছর ফাইনাল পরীক্ষা ইনশাল্লাহ আসবে। সর্বোচ্চ চেঞ্জ বলতে ডিজিট গুলো চেঞ্জ হতে পারে, এমনই একটা ইম্পর্টেন্ট অঙ্ক আজকে তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। যাদের কাছে শীট নেই বা বই নেই তারা ওই অঙ্কটা খাতায় তুলে রাখবা, যাতে আগামীকালকে ওই অঙ্কটা শুরু করলে তোমাদের কাছে প্রশ্ন থাকে। ওই প্রশ্নটা আমাদের কাছে থাকাটা জরুরি। আমি এটা তোমাদের ইনশাল্লাহ ওই 2টা সাবজেক্ট, যেহেতু তোমাদের ম্যাথ আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তো 4টা সাবজেক্ট, 5টা সাবজেক্ট টোটাল। তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যারা আছো তাদের এই দুইটাই, বিজনেস স্ট্যাটিস্টিক্স আর হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই 2টা সাবজেক্টের 2টাই ইনশাল্লাহ যদি একটু মনোযোগ সহকারে পড়ো তাহলে A+ নিশ্চিত করতে পারবা। বাকি সাবজেক্টগুলো অ্যাভারেজ নাম্বার আসলেও অ্যাভারেজে ভালো একটা রেজাল্ট আসা পসিবল। কিন্তু সমস্যা হচ্ছে MBA তে ভর্তি হওয়ার পরে সবাই পড়াশোনা ছেড়ে দেয়। অবশ্য কারণ আছে, অনেকে অনেক কাজে ব্যস্ত থাকে যে কারণে পড়াশোনা হয় না। মেয়েদের ক্ষেত্রে একটা, অনেকে সংসার লাইফে চলে যায় যে কারণে সময় পায় না। যাই হোক, এখন আমি তোমাদেরকে ডিসকাউন্ট ফ্যাক্টর বের করা শিখাইতে চাচ্ছি। আমি আর অনেক বেশি আগাবো না, অনেক বেশি আগাবো না, জাস্ট ডিসকাউন্ট ফ্যাক্টরটা শিখাবো, ফার্স্ট ক্লাস তো জাস্ট রুলস গুলো তোমাদেরকে একটু দেখাইলাম। এই অঙ্ক কেন করো, কিভাবে করবা, সব বিস্তারিত নেক্সট ক্লাস থেকে আমি পড়াইতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর এর মান বের করার নিয়ম, এটা আমরা শিখবো। ডিসকাউন্ট ফ্যাক্টর এর মান বের করার নিয়ম, এটাকে PVIF-এও বলা হয় @10%, অথবা এটাকে এভাবে বলা হয় DCF @10%। এখানে পার্সেন্ট বলতে যে কোনো পার্সেন্ট, পার্সেন্ট বলতে যে কোনো পার্সেন্টকে বুঝাবে।
যে কোনো পার্সেন্ট, পার্সেন্ট বলতে যে কোনো পার্সেন্টকে বোঝাবে, যত পার্সেন্ট ইচ্ছা। পার্সেন্ট বলতে সাধারণত আমাদের 1% থেকে 100%, এর মধ্যেই তো সাধারণত শতকরা হারগুলো হয়। এখন এটা বের করে কিভাবে, সেটার জন্য দুইটা সূত্র। এই দুইটা সূত্র কিভাবে অ্যাপ্লাই করে সেটাও আমি আজকে দেখাইতে চাই। একটা হলো ডিসিএফ, এমনি লিখি, প্রতি বছর আলাদা মান এর জন্য সূত্র। প্রতি বছর আলাদা মানের জন্য সূত্র। সূত্রটা হলো এরকম, ডিসিএফ 10%, আমি এক্সাম্পল বললাম 10%। সূত্রটা হলো এরকম, 1+i⁻n। এভাবে লিখে রাখো, পরে আমি শেখানোর সময় অন্যভাবে শেখাবো। 2 নম্বরটা, বহু বছরের মান একসাথে বের করার সূত্র। সূত্রগুলো শেখানোর জন্য লিখে দিচ্ছি, কিন্তু এটা প্রয়োগ করব না, এটা ছাড়াই আমরা শিখব। সেটা এরকম, ডিসিএফ মনে করো এটাও 10%, তখন সূত্রটা এরকম। এইটা হলো বহু বছরের মান বের করার সূত্র। দেখো দুইটা সূত্র লিখলাম, প্রতি বছরের মান আলাদা বের করার জন্য সূত্র, বছর বছর আলাদা বের করার সূত্র, আর এটা হলো বহু বছরের মান একত্রে বের করার সূত্র। দুইটা সূত্র আমরা লিখলাম শেখার জন্য যেভাবে লিখতে হয়, কিন্তু শিখানোর পদ্ধতিটা আমি এভাবে শিখাবো না। আমি শিখাবো শর্টকাট টেকনিক, একটা সংক্ষিপ্ত একটা টেকনিক শিখাবো। সে টেকনিকটা এরকম, ডিসিএফ 10%, এটা যদি বের করতে হয় তাহলে তোমরা খেয়াল করো আমি কিভাবে বলি। 1 = 1, তারপরে পয়েন্ট। এই যতটুকু লিখলাম ততটুকু তোমাদের মুখস্থ থাকতে হবে। আবার একটু বলি, সেটা 10% হোক, 15 হোক, 20 হোক, 5 হোক, 3 হোক, 2 হোক, এনি কাইন্ড অফ পার্সেন্ট, যে কোনো পার্সেন্ট হোক, এটা বের করার জন্য আমি যদি বলি মানগুলো বের করে আমাকে বলো, তখন তোমরা এভাবে মানটা বের করবা। যে কোনো পার্সেন্ট, সেটা এরকম, প্রথমে 1, তারপরে সমান সাইন, ক্যালকুলেটরে 1 এর পরে সমান, তারপরে ভাগ, তারপরে 1, তারপরে পয়েন্ট। এখন পয়েন্টের পরে কি হবে, এই পর্যন্ত সব ক্ষেত্রে সেম। পয়েন্টার পরে হবে যত পার্সেন্ট থাকবে সে পার্সেন্ট, যেমন এখানে 10, তাই 10। যদি 15% বলি তাহলে কি করবা, 15% যদি ডিসিএফ বলি, যে 15% বের করে বলো তো, তাহলে এভাবে লিখবা 1, তারপরে সমান, তারপরে ভাগ, তারপরে 1, তারপরে পয়েন্ট। যেহেতু 15, তার মানে এখানে 15। যদি 30 বলি তাহলে 30। এখন আমার এভাবেও যদি বলি যে তোমরা 5% এর ডিসিএফ বের করো, ডিসিএফ 5%, ডিসকাউন্ট ফ্যাক্টর বের করো 5%, তখনও একই রকম, 1, তারপরে সমান, তারপরে ভাগ, তারপরে 1, তারপরে দশমিক। এখন 5 যেহেতু একটা সংখ্যা, তাহলে 0.5 হবে। 0.5 মানে হলো 1 থেকে 9 একক সংখ্যা, তাই 0.5 হবে। 1 থেকে 9 হলে একক সংখ্যা হওয়ার কারণে 0.5 হবে। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো। যদি এমন হইতো 10%, তাহলে 10, 15 হইলে 15। এখন আমি যদি বলি যে তোমরা আমাকে 3%-এর মান বের করে দেখাইতে পারবা, তখন 3% বের করার নিয়ম কি হবে, 1 সমান ভাগ 1, তারপরে পয়েন্ট। এই যতটুকু লিখছি অতটুকু সেম থাকবে। এখন যেহেতু 3 একটা সংখ্যা, একটা ডিজিট, তাহলে 0.3। এখন তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে, তাহলে তোমরা যে কোনো ক্যালকুলেটর থাকলেই হলো একটা ক্যালকুলেটর, হ্যাঁ, তাহলে তোমরা বের করতে পারবা। মনে করো কেমনে, যেমন আমি একটা এখন এক্সাম্পল দেখাই তোমাদেরকে, হ্যাঁ, দেখবা বের হয়ে যাবে কিভাবে বের করি আমরা মানগুলো। সেটা হলো এরকম, তোমাদের কাছে ক্যালকুলেটর যদি থাকে তোমরা ক্যালকুলেটরটা নাও। আমি একটা পার্সেন্টের মান বের করে দেখাই, মনে করো 10%। তখন আমাদের নিয়ম হলো 1,
তারপর হলো সমান, তারপর হলো ভাগ সাইন, তারপরে 1। এটুকু তো মুখস্থ। তারপরে হলো পয়েন্ট, এই পয়েন্ট পর্যন্ত মুখস্থ। এখন 10%, দ্যাটস মিন এখানে 10। এখন যদি আমি সমান দেই তাহলে অ্যান্সার চলে আসবে। দেখো আমি কিভাবে করি। 1, 1 এর পরে সমান, তারপরে ভাগ, তারপরে 1, তারপরে পয়েন্ট, এই যতটুকু লিখলাম। 1 সমান ভাগ 1 পয়েন্ট, তারপরে 10, এই যে 10। হ্যাঁ, 10 দেওয়ার পরে অ্যান্সার করার পরে দেখবা অ্যান্সার চলে আসে, সমান চিহ্ন দিলে অ্যান্সার চলে আসবে। 0.909 এরকম আরো আছে, 0.909, আরো অনেক সংখ্যা আছে। এরপর যদি আবার একটা সমান প্রেস করি তাহলে পরের মান চলে আসবো 826। আবার একটা সমান বের করি 751। আবার যদি সমান দেই 683। এরকম যতবার সমান দিব ততবার এটার মান বের হবে। এটা হলো ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার নিয়ম। তো তোমরা যারা আসো ক্লাসে, হ্যাঁ, আমাদেরকে দুইটা জিনিস ভালো জানতে হবে। ডিসকাউন্ট ফ্যাক্টর বের করা খুব ভালো জানতে হবে। এটা মুখস্থ কোনো বিদ্যা শিখবা না, না শিখে বের করাটা সহজ একবারে। আমরা শর্টকাট একটা টেকনিক শিখাই দিলাম। তো আমি যদি এখন তোমাদেরকে বলি তোমরা আমাকে 12%-এর মান বের করে বলো, তখন তোমরা কি করবা? 1 লিখবা, তারপরে সমান দিবা, তারপরে ভাগ দিবা, তারপরে 1 দিবা, এটুকু মুখস্থ। এখন যেহেতু 12% তাহলে 0.12। এখন যদি সমান দাও প্রথম মানটা আসবে, ক্যালকুলেটরে আবার সমান দিলে দ্বিতীয় মানটা, আবার সমান দিলে তৃতীয় মানটা, এরকম র্যান্ডম যতবার সমান দিবা ঠিক ততবার মানগুলো চলে আসবে। তোমরা যারা আছো এটাকে বুঝতে পারছো কিভাবে মান বের করব? পারবো আমরা ক্যালকুলেটরে? জি স্যার, পারবো। আচ্ছা, তো একবারে ডিসকাউন্ট ফ্যাক্টর মান বের করাটা একদম সহজ। জাস্ট তোমাদের মুখস্থ কতটুকু, সেটা হলো 1 সমান ভাগ 1 তারপরে পয়েন্ট, এইটুকু র্যান্ডম মুখস্থ রাখতে হবে। আর যত পার্সেন্ট দরকার হয় সেখানে ওইটা বসাই দিয়া সমান, বারবার সমান প্রেস করলে অ্যান্সার চলে আসবে যে কোনো ক্যালকুলেটরে, এটা চলে আসবে। এখন আমাদের আজকের ক্লাসের বিষয়টাই ছিল হলো যে ক্যাপিটাল বাজেটিং যে একটা চ্যাপ্টার আছে, সে চ্যাপ্টারটার যে রিকোয়ারমেন্ট গুলো করতে হবে ওই রুলস গুলো দেওয়া। আমি তোমাদের রুলস গুলো দেওয়া শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই রুলস গুলোর আলোকেই আমি সামনে তোমাদেরকে অঙ্ক করাবো। আশা করি ইনশাল্লাহ তোমরা খুব সহজেই এই অঙ্ক পারবা, একদম সহজ এই চ্যাপ্টার গুলো। তোমরা কোনো একটা মাধ্যম ব্যবহার করবা অবশ্যই। সেটা আমাদের আগামী কালকে তো আর ক্লাস নেই, শিডিউল নেই, কালকে খালি নেই কোনো, পরশুদিন ক্লাস হবে তোমাদের। তখন কোনো একটা মাধ্যমে অঙ্ক করব। যদিও আজকে আমি একটা তোমাদের বোর্ডের পরীক্ষার বিগত বছরের বোর্ড প্রশ্নের একটা ছবি তুলে দিয়ে দিব। ওই অঙ্কটা আমরা আগামী ক্লাসে সমাধান করব, তাহলে সবার কাছে হয়তোবা প্রশ্নটা থাকবে। তো আমরা কয়েকটা ক্লাস করার পরে আমরা ডিসিশন নিতে পারবো যে আসলে আমরা যে পড়াচ্ছি আমাদের পড়া তোমরা বুঝতেছো কিনা। আর একটা বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, যে অফলাইন পড়লে যে আর অনলাইন পড়লে যে পড়াটা আলাদা, বিষয়টা ওইরকম না। তোমরা যদি ভালো একটা ইন্টারনেট ব্যবস্থা করতে পারো তাহলে অফলাইন অনলাইনের মধ্যে কোনো রকম কোনো ডিস্টেন্স পাইবা না, কোনো পার্থক্য পাইবা না। তুমি হ্যাঁ দূরে বাসায় বসে পড়তেছো তাই বলে কোনো গ্যাপ পাইবা না। তুমি যে কোনো প্রশ্ন যে কোনো সময় আমাকে জিজ্ঞেস করতে পারবা। হ্যাঁ, যে কোনো বিষয়ে তোমরা জিজ্ঞেস করতে পারবা। আচ্ছা, আমরা তাহলে এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করতে পারবো, এবং এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আগামী ক্লাসে সমাধান করে দেখাবো পরশুদিন। কালকে আমার কাছে শিডিউল নাই। নর্মালি তোমাদের ক্লাস দিব রবি মঙ্গল বৃহস্পতি, প্রতিদিন 2 ঘন্টা ক্লাস করাবো। দুইটা সাবজেক্ট, 1 ঘন্টা একটা করে, 2 দিন 2টা সাবজেক্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং হলো বিজনেস স্ট্যাটিস্টিক্স। প্রথম ঘন্টা একটা সাবজেক্ট, পরের ঘন্টা আরেক সাবজেক্ট একসাথে। আর আমি যে শিটটা পিডিএফটা দিয়েছি যদি তোমরা ওটা প্রিন্ট করে নাও অথবা আমার কাছ থেকে সংগ্রহ করো, আমি এটা বলতে পারি যে 100% তোমাদের ডিজিট সহ পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে, এটা একদম গ্যারান্টি সহ বলতে পারি। এখন তোমরা কোনো একটা মাধ্যমে গ্রুপে আলোচনা করো যে আমরা কিভাবে এটা নিজেরা প্রিন্ট করবা না আমার কাছ থেকে নিতে চাও। সেটা তোমরা যদি আমার কাছ থেকে সংগ্রহ করো আমাকে আগে বলে রাখবা, তাহলে আমি এটা প্রিন্ট করে বাইন্ডিং করে রাখবো। ঠিক আছে, তোমাদের আর কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো, না হলে আজকে আমরা এতটুকুই রাখি। একবারে আমি অনেক চাপ দিতে চাই না, অনেকে হয়তোবা পড়াশোনার থেকে অনেক দূরে আছি।
স্যার আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং বিজনেস স্টাডিজ এর টোটাল কত মাস ক্লাস চলবে আর দুইটার